নমস্কার। আমার গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উকিলের বুদ্ধি। সুবোধচন্দ্র হালদার আজ 4 বৎসর যাবৎ ওকালতি করিতেছেন, কিন্তু এখনও তাদৃশ সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। তিনি যখন আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছিলেন তখন সকলেই এক বাক্যে বলিয়াছিল, লোকটা ভারী চালাক চতুর, উহার পসার হইতে অধিক বিলম্ব হইবে না। কিন্তু হায়, তাহাদের ভবিষ্যৎবাণী নিষ্ফল হইয়াছে। বাস্তবিক বিদ্যাবুদ্ধির অভাবে যে সুবোধবাবুর পসার হয় না, এমন কথা বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী যুবক, বিদ্যার ছাপ তো তাহার নামের পশ্চাতেই মুদ্রাঙ্কিত। বুদ্ধিও তাহার অসাধারণ ছিল। পাশ করিয়া তিনি দিনাজশাহী জেলায় গিয়া বসিবেন স্থির করিলেন। শুনিয়াছিলেন সেখানে কাজকর্মও যথেষ্ট এবং বারও তেমন স্ট্রং নহে। যাত্রা করিবার পূর্বে ভবানীপুরে তাহার এক স্বগ্রামের উকিলের সঙ্গে সাক্ষাৎ করিতে যান। তাহার হাতে একটি ক্ষুদ্র ব্যাগ ছিল। উকিলবাবুর সঙ্গে প্রথম শিষ্টাচারের পর বলিলেন, আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে। উকিলবাবু বলিলেন, ব্যাপার কি? আগে আপনার জন্য কিঞ্চিত উপহার এনেছি, আপনাকে গ্রহণ করতেই হবে। উকিলবাবু কিছু কৌতূহলাক্রান্ত হইলেন, জিজ্ঞাসা করিলেন, কি উপহার এনেছ হে? সুবোধ তখন ধীরে ধীরে ব্যাগটি খুলিলেন। তাহার ভিতর হইতে বাহির হইল একটি চকচকে নূতন অলপাকার চাপকান এবং একটি ঝকঝকে নূতন সামলা। জিনিস দুইটি বাহির করিয়া সুবোধ বলিলেন, এইগুলি অনুগ্রহ করে আপনাকে নিতে হবে। উকিলবাবু সুবোধের এই অপ্রত্যাশিত প্রস্তাবে কিছু বিস্মিত হইয়া বলিলেন, তা এ মন্দ নয়, কিন্তু মানেটা কি? এ দুটি আপনি নিয়ে আপনার পুরনো চাপকান আর সামলাটি আমায় অনুগ্রহ করে দিন। এতক্ষণে উকিলবাবু অন্ধকারে যেন আলোক দেখিতে পাইলেন। হো হো করিয়া হাসিয়া বলিলেন, বেশ বেশ, বুদ্ধি করেছ ভালো। সুবোধ বলিলেন, আগে যাচ্ছি নূতন জায়গায় ওকালতি করতে, একে আনকোরা নূতন উকিল, তার উপর যদি নূতন সামলা আর চাপকান দেখে, তাহলে মক্কেল কি আর কাছে ঘেঁষবে? উকিলবাবু বলিলেন, দেখো হে, আমি বলে দিচ্ছি, তুমি শিগগিরই পসার করে তুলতে পারবে। তুমি বারের উপযুক্ত লোক। এইরূপে পুরাতন চাপকান ও সামলা সংগৃহীত হইল। নিজ নবীনত্ব ভালো করিয়া ঢাকিবার প্রয়াসে সুবোধচন্দ্র কবিরাজি দোকান হইতে 1 শিশি পাক তৈল কিনিয়া আনিয়াছিলেন। ইচ্ছা ছিল মাথায় মাখিয়া সম্মুখের চুলের কিয়দংশ শুভ্র করিয়া ফেলিবেন, কিন্তু একটা দুর্বলতার মুহূর্তে স্ত্রীর নিকট কথাটা ফাঁস করিয়া ফেলিয়াছিলেন। পরদিন শুনিলেন, বিড়ালে শিশিটা টেবিলের উপর কেমন করিয়া ফেলিয়া দিয়াছে। শিশি ভাঙ্গিয়া তেলটুকু নষ্ট হইয়া গিয়াছে। কিন্তু দিনকাল কি ভয়ানকই পড়িল। যে এত বুদ্ধি ধরে, সেও 4 বৎসর ধরিয়া দিনাজশাহীর বার লাইব্রেরিতে যাতায়াত করিয়া মক্কেল জুটাইতে পারিল না। সুবোধচন্দ্রের বাসাটি সদর রাস্তার ধারেই, ক্ষুদ্র দ্বিতল গৃহখানি। রাস্তার উপর একটি ফটক আছে, তাহার পর সামান্য একটু কম্পাউন্ডও, তাহার পর গৃহের বারান্দা। বাড়িটির ভাড়া মাসে 20 টাকা করিয়া, কিন্তু 3-4 মাস ভাড়া বাকি পড়িয়া গিয়াছে।
যে মুদির দোকান হইতে চাউল প্রভৃতি আসে তাহারও শখানেক টাকা প্রাপ্য। বাড়িওয়ালা ও মুদি সুবোধবাবুকে বিষম বিরক্ত করিতে আরম্ভ করিয়াছে। দিনাৎসাহিতে আসিয়া তাহার ধন রত্ন উপার্জন না হোক, তিনি 2টি কন্যারত্ন উপার্জন করিতে সমর্থ হইয়াছেন, আর উপার্জন করিয়াছেন একটি বন্ধুরত্ন, জগৎ প্রসন্ন বাবু। জগৎবাবুর সঙ্গে তাহার বিশেষ বন্ধুত্ব। জগৎবাবুও একজন নব্য উকিল, তবে তাহার অবস্থা সুবোধচন্দ্রের মতো শোচনীয় নহে। তাহার পিতা স্থানীয় উকিল ছিলেন। পিতার মৃত্যুর পর পুরাতন মক্কেলগণের মধ্যে কেহ তাহার পুত্রকে পরিত্যাগ করে নাই। শীতের প্রভাত। অফিসে বসিয়া চিনি অভাবে গুড় দিয়া সুবোধবাবু চা পান করিতেছিলেন। স্বদেশীর কল্যাণে এখন আর তাহাতে তাহার লজ্জা নাই। গর্বের বিষয় লোককে বলিয়া থাকেন, দোকানদার বেটাদের বিশ্বাস নেই মশাই, দেশি চিনি বলে যা দেয় তা জাভার চিনি। লোকে মনে করে হলদে চিনি হলে দেশি হয়, সাদা দানাদার চিনিই তো কেবল বিদেশি, কিন্তু তা মহা ভুল। জাভা, মরিশাস প্রভৃতি দেশ থেকে রাশি রাশি হলদে চিনি আমদানি হচ্ছে। তার চেয়ে মশাই আমি গুড়ই নিরাপদ মনে করি। সুবোধবাবুর চা পান শেষ হইয়া গেল। পেয়ালা লইয়া যাইবার জন্য ঝিকে ডাকাডাকি করিলেন, কিন্তু সাড়া পাইলেন না। তখন অগত্যা নিজেই পেয়ালা বাড়ির মধ্যে লইয়া গেলেন। স্ত্রীর নিকট শুনিলেন, আজ ঝি বাকি বেতনের জন্য মহা গণ্ডগোল করিয়া রাগ করিয়া চলিয়া গিয়াছে। বলিয়াছে নালিশ করিয়া টাকা আদায় করিয়া লইবে। একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া নিজ হস্তে এক ছিলিম তামাক সাজিয়া সুবোধচন্দ্র বাহির হইয়া আসিলেন। কলেজে পাঠকালে অন্যান্য ইয়ং বেঙ্গলের ন্যায় তিনিও ধূমপান করিতেন না। বারে আসিয়া দেখিলেন বিজ্ঞ উকিলগণ সকলেই ধূমপান করিয়া থাকেন, অল্প বিস্তর ইত্যাদিও পান করেন। কেবল নব্য উকিলগণই সর্বপ্রকার পান বিমুখ। দেখিয়া অবিলম্বে সুবোধবাবু 2 টাকা মূল্যের এক গড়গড়া কিনিয়া ফেলিলেন। 8 আনা 1 সের তামাকে তাহার 15 দিন চলিতে লাগিল। খবর লইয়া জানিলেন ইত্যাদির দাম অনেক, 3 টাকার কম 1 বোতল পাওয়া যায় না। সুতরাং ইত্যাদি করিতে ক্ষান্ত রহিলেন। মাসে 1 টাকার তামাক পোড়াইয়াও যখন পসার হইল না, তখন সুবোধবাবু একদিন রাগ করিয়া তামাক পরিত্যাগ করিয়াছিলেন, কিন্তু 2 দিন যাইতে না যাইতেই আবার ধরিতে হইল। কমলি তাহাকে ছাড়িল না। তবে এখন তিনি যে তামাক ব্যবহার করেন তাহা 8 সের নহে, 4 আনা সের মাত্র। শীতের প্রভাত উত্তীর্ণ প্রায়। আজ রবিবার, কাছারি যাইতে হইবে না। নিশ্চিন্ত মনে সুবোধচন্দ্র ধূমপান করিতে লাগিলেন, আর আপনার অদৃষ্ট চিন্তা করিতে লাগিলেন। তাহার সামান্য যাহা পৈতৃক পুঁজি ছিল তাহা ব্যয় হইয়া গিয়াছে। তাহার পর স্ত্রীর অলঙ্কারগুলিও একে একে যাইতে আরম্ভ করিয়াছে। এমন করিয়া কতদিন আর চলিবে? কি উপায় হইবে? ইদানিং বিজ্ঞাপন দেখিয়া অনেক স্থানে কর্মের জন্য আবেদন করিয়াছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। দিন দিন খরচ বৃদ্ধি হইতেছে। আয়ের অঙ্ক শূন্য বলিলেই হয়। মাঝে মাঝে কমিশন করিয়া কিছু পান, কিন্তু তাহাতে কোনো মতেই সংকুলান হয় না। ভাবিতে লাগিলেন আর ধূমপান করিতে লাগিলেন। বাহিরে মোহন ভগওয়ালা, ঘি গাওয়া ঘি রাস্তা দিয়ে হাঁকিয়া যাইতেছে। মক্কেলহীন নির্জন গৃহে বসিয়া
চারিয়ানা সেরের এক ছিলিম তামাক সুবোধবাবু নিঃশেষে ভস্ম করিয়া ফেলিলেন। এমন সময় বাহিরে হাতায় পদশব্দ দ্রুত হইল। কে আসে? মক্কেল নহে তো? নিকটস্থ আলমারির মস্তক হইতে সুবোধবাবুর একখানি পুরাতন ব্রিফ চট করিয়া পাড়িয়া লইয়া অত্যন্ত মনোযোগের সহিত তাহা পাঠ করিতে লাগিলেন। পদশব্দ কম্পাউন্ড হইতে বারান্দায় উঠিল। পর মুহূর্তে জগৎপ্রসন্ন বাবু প্রবেশ করিলেন। তাহার হস্তে একখানি সংবাদপত্র। ব্রিফ সরাইয়া রাখিয়া সুবোধবাবু বন্ধুকে স্বাগত সম্ভাষণ করিলেন। আরে এসো এসো, এত সকালে কি মনে করে? আর ভাই বসে বসে কি করি, আসা গেল একটু গল্পগুজব করতে। বেশ করেছ, আমিও একলাটি ছটফট করে মরছিলাম। আজকের বেঙ্গলি নাকি দেখি। কাগজ লইয়া সুবোধবাবু চাকরি খালির বিজ্ঞাপন অন্বেষণ করিতে লাগিলেন। জগৎবাবু বলিলেন, শুনেছ পরশু বেলা 7টার সময় ফুলাপ সাহেব এসে পৌঁছবেন। সুবোধ বলিলেন, 7টার সময়? শুনে খুশি হলাম। আমার বাড়ি আসবেন না তো? জগৎ হাসিয়া বলিলেন, বলা যায় কি, হাসেনি যদি, এত ভয় কেন? না ভাই, আমার স্বদেশী ঘরকন্যা, তাতে ঝিটিও পালিয়েছে, তাকে খাতির করব কি করে? খাতির যদি করতে পারো তাহলে সুবিধে করে নিতে পারো। তা জানো সুবোধ, বেচারি যেখানে যাচ্ছে কেউ খাতির করছে না, কোনো মিউনিসিপ্যালিটি অভ্যর্থনা করছে না। অনেক জায়গায় ডিস্ট্রিক্ট বোর্ড পর্যন্ত অভিনন্দনপত্র দেবার প্রস্তাব করে বেসরকারি সভ্যদের কাছে হার মেনে যাচ্ছে। সুবোধ পরিহাস ছলে বললেন, খাতির করলে একটা চাকরি বাকরি পাওয়া যায় তো বলো, আমি নিজে একটু অভিনন্দনপত্র দিয়ে ফেলি। শোনোনি, পূর্ববঙ্গের একজন উকিল ফুলাপ সাহেবের নামে একটি কবিতা রচনা করে গভর্নমেন্ট প্লিডারের পদ পেয়ে গেছে। সুবোধচন্দ্রের জীবনে এই একটা পরম মুহূর্ত উপস্থিত হইল। পরিহাস করিয়া যাহা প্রস্তাব করিয়াছিলেন, হঠাৎ গম্ভীরভাবে সে কথাটা মনে মনে পর্যালোচনা করিতে আরম্ভ করিলেন। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বলিলেন, যা বলেছ, একটা গভর্নমেন্ট প্লিডারি পেলে যে গোজন্ম থেকে উদ্ধার হয়ে যায়, কি করা যায় বলো দেখি। জগৎবাবু কিন্তু কথাটা পরিহাসের ভাবেই গ্রহণ করিলেন। বলিলেন, ইংরেজি কবিতা লিখতে পারবে? না, কখনো দুটো লাইন মেলাইনি। চেষ্টা করে দেখো না, একটা কবিতা লিখে সোনার জলে ছাপিয়ে ফেলো। ফুলাপ সাহেব আসবার দিন সেইটা বিতরণ করো, আর ফুলার সাহেবকেও 1 কপি পাঠিয়ে দাও। এই ফরিদ সিংহের সহকারী উকিল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলেও অভিনন্দন দেননি, তাকে নিয়ে গোলযোগ চলছে। উত্তর না করিয়া কপালে হাত দিয়া বিষম চিন্তায় নিমগ্ন হইলেন। প্রসন্ন পূর্বমত পরিহাসের স্বরে বলিয়া যাইতে লাগিলেন, নাও কাগজ কলম বের করো, আমি না হয় তোমায় সাহায্য করছি। ছোটবেলায় আমার কবিতার লেখা অভ্যাস ছিল। কি বলে আরম্ভ করা যায়? হেল ফুলার, লর্ড অফ ইস্ট বেঙ্গল। তারপর কি মিল করা যায় বলো দেখি। সুবোধ উত্তর না করিয়া পূর্ববৎ ভাবিতে লাগিলেন। জগৎ বলিলেন, তার চেয়ে বরং হেল ব্যামফিল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল। শুনতে বেশ গম্ভীর। মিল করা যায় কি? বেঙ্গলের সঙ্গে অল, কল, ফল অনেক মিলই তো আছে। হয়েছে হয়েছে। হেল ব্যামফিল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাশাহী পিপল অল। 2 তারপরে কি হে বলো না, সব কবিতাটাই আমি রচনা করব আর তুমি ফাঁকি দিয়ে গভর্নমেন্ট প্লিডার হবে। সুবোধ বলিলেন, না হে, কবিতার কাজ নয়, আমি আর একটা কথা ভাবছি। মনে হয়েছে, টু ওয়েলকাম দি টু দেয়ার মোস্ট এনসিয়েন্ট টাউন, দ্য অর্থি রিপ্রেজেন্টেটিভ অব দ্য ক্রন। না, অর্থি কেটে করো গ্লোরিয়াস। সবটা শোনো দেখিন, লিখে নাও।
হেল ওয়ামফ্লিট ফ্লুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাশাহী পিপল অল to welcome thee to their most ancient town, the glorious representative of the crown. লিখে ফেলো, এমন ভাবরত্ন হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। সুবোধ বলিলেন, দেখো, আমায় গোটা 50 টাকা ধার দিতে পারো? জগৎ কৃত্রিম রোষ প্রদর্শন করিয়া বলিলেন, আচ্ছা বেল্লিক বেরসিক তুমি, হচ্ছে কবিতার চর্চা, এমন সময় বললে কিনা টাকা ধার দিতে পারো? যাও, আমি তোমার কবিতা রচনায় সাহায্য করব না। সুবোধের মুখে কিন্তু হাসি নাই, তাহার ললাট কুঞ্চিত। বলিলেন, না, ঠাট্টা নয়, গোটা 50 দাও। আমার মাথায় একটা মতলব এসছে। কি মতলবটা শুনি? বড় দাম পেয়েছি, বড় আইডিয়াটাই আমার মাথায় তুমি ঢুকিয়ে দিয়েছ। গভর্নমেন্টকে ঠকিয়ে আমি একটা সুবিধে করে নেবই নেব, দেখি এসপার কি ওসপার। জগৎ একটু বিস্মিত হইয়া বলিলেন, কি করতে চাও? ফুলার সাহেবকে অভ্যর্থনা করব। কি পাগল, কে তুমি? রাজা নও, জমিদার নও, বড় চাকরিও করো না, তোমার অভ্যর্থনা ফুলার সাহেব নেবেনি বা কেন? তোমায় কি ম্যাজিস্ট্রেট সাহেব স্টেশন যেতে নেমন্ত্রণ করবে? দরবারে কাঠ পাবে? প্রাইভেট ইন্টারভিউ করবার সুযোগ পাবে? নাই পেলাম, কিন্তু আমি এমন একটা পন্থা অবলম্বন করব যাতে ফুলার সাহেবের নজরে পড়ে যাবই যাব, তাহলেই কার্য উদ্ধার। জগৎবাবুর মুখ হইতে হাস্য পরিহাসের ভাব এখন তিরোহিত। বলিলেন, কি পাগলামি করছো? দেশ শুদ্ধ লোক কেউ ফুলার সাহেবকে অভ্যর্থনা করবে না, তুমি একা করবে। তুমি দেশদ্রোহীর মতো নিজের স্বার্থের জন্যে দেশ নায়কদের মতের বিরুদ্ধে কাজ করবে। সুবোধ বলিলেন, জগৎ, তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। আমি যে 4 বৎসর ধরে এখানে পড়ে পড়ে মরছি, স্ত্রীর গহনা বিক্রি করে বাসা খরচ চালাচ্ছি। দেশনায়কেরা কোনো দিন কি আমায় ডেকে জিজ্ঞাসা করেছে, ওহে, তোমার ঘরে আজ চাল আছে তো? ছোট ছেলে মেয়েদের জন্য আমি দুধ কিনতে পারি নে, শুধু কোলের মেয়েটির জন্য 1 সের করে দুধ নিই। অন্য ছেলে মেয়েদের আমার স্ত্রী সুজি সিদ্ধ করে চিনি দিয়ে খাওয়ায়, তা তুমি খবর রাখো? নিয়মিত মাইনে পায় না বলে কোনো ঝি বেশি দিন টেকে না। কুয়ো থেকে জল তুলে তুলে আর বাসন মেজে মেজে আমার স্ত্রীর হাত দুটি শক্ত হয়ে গেছে। আমি যদি একটা সুযোগ পেয়ে নিজের উন্নতি করে নিতে পারি, তা কেন নেব না? সত্যি সত্যি যে এই নতুন আসাম গভর্নমেন্টের ওপর আমার ভক্তি উছলে তা নয়। গভর্নমেন্ট আমাদের সর্বস্বটা নিয়ে যাচ্ছে। আমি গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে একটা সরকারি উকিলগিরি যদি নিতে পারি তো ক্ষতিটা কি? কত কাল আর এরকম করে পাওনাদারের কাছে প্রতিদিন অপমানিত হব, ছেঁড়া জুতো ছেঁড়া কাপড় পরে বেড়াবো। জগৎপ্রসন্নবাবু কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, শেষে বলিলেন, কি করবে স্থির করেছ? বাড়িতে বেশ করে সাজাবো, তাতেই তোমার অভিপ্রায় সিদ্ধ হবে? না, তা হবে না, সেটা উপক্রমণিকা মাত্র, বীজ বপন মাত্র। তারপর আপনি সমস্ত জোগাড় হয়ে উঠবে, এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে ফুলার সাহেবের সুনজর পড়ে যাবে। কাজ বাগিয়ে নেব। জোগাড়টি হবে তো, না শুধু লোকগঞ্জনাই সার হবে? ঠিক জোগাড় হবে, কিন্তু তুমি না সাহায্য করলে হবে না। আমায় কি করতে হবে? যখন যেমন বলবো তখন তেমন করবে। আপাতত আমি বাড়ি সাজালে পর তুমি পথে ঘাটে আমার খুব নিন্দে করে বেড়াও। সে কাজ শক্ত নয়, তা পারবো। আর খুব সাবধান, তোমার আমার মধ্যে যে এই ষড়যন্ত্রটি চলছে, বাইরের লোক কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। তার জন্য ভয় নেই, তাহলেই হলো। টাকাটা আজই কিন্তু চাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে মোহরির হাতে পাঠিয়ে দিচ্ছি। বলিয়া জগৎপ্রসন্ন গাত্রোত্থান করিলেন।
সুবোধ তার সঙ্গে সঙ্গে বাহির আসিলেন। যাইবার সময় জগৎ বলিলেন, দেখো, ষড়যন্ত্র জিনিসটার ভিতর একটু মাদকতা আছে। এখনই যেন নেশাটা আমায় চেপে ধরেছে। এ খেলা মন্দ নয়, তবে হার হবে কি জিত হবে সেইটিই সংশয়। সুবোধ বলিলেন, ঈশ্বরেচ্ছায় আসাম গভর্নমেন্টের এই উন্মাদ ব্যাধিটুকু কিছুদিন টিকে যাক, আমাদের ষড়যন্ত্রটি সফল হবে। এখন আমার অদৃষ্ট আর আমার হাতজোশ। বলিয়া জগৎ সহাস্যে সুবোধের করমর্দন করিবার জন্য হস্ত প্রসারণ করিলেন। অদ্য সোমবার।